দায় কিন্তু রাজনীতিক হিসেবে আপনাকেও নিতে হবে। হয় আপনি প্রতিবাদ করতে পারেননি, না হয় আপনি প্রতিবাদ করেননি। শেখ হাসিনা কাদেরকে নিজের পাশে রেখেছেন? সালমান এফ রহমান। একদম শেখ হাসিনা 2009 সালে সরকার গঠন করার পর থেকে শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যার নাম একদম শুরু থেকে শেষ দিন পর্যন্ত যার নাম জড়িত ছিল, তাকে তিনি বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা বানিয়েছেন তার নিজের। যিনি শেয়ার বাজার কেলেঙ্কারি এবং শেয়ার বাজার থেকে যে এই বিলিয়ন ডলার যে তুলে নিয়ে যাওয়া এবং সেটা যে পাচার করে ফেলা, মানে দেশের মধ্যে তো আর তারা টাকাগুলো রাখেননি, বাইরেই পাচার করেছেন। শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের টাকা যিনি এইভাবে তুলে নিচ্ছেন, যার নাম আসছে, তাকে তিনি তার উপদেষ্টা বানিয়েছেন। ইন্টারেস্টিং একটা বিষয় আমি একটু অ্যাড করি। যে নামটার কথা বলছেন সেই মানুষটাকে সরাসরি দেখে হয়তো কেউই চিনবে না, বা অনেকেই নাও চিনতে পারে, কিন্তু তার একটি প্রতীকী নাম বাংলার একেবারে কৃষক শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত সবাই ওই নামটা কিন্তু মুখস্থ ছিল। এটি কি তার সুখ্যাতির কারণে? না, অবশ্যই সুখ্যাতির কারণে। দরবেশ নামে পরিচিত ছিলেন, হয়তো চেহারা দেখে অনেকে চিনবে না, চিনল না। হ্যাঁ, এবং উনি তো ধরেন শেখ হাসিনার রেজিমকে টিকিয়ে রাখার জন্য পেছন থেকে যারা কাজ করেছে তার মধ্যে অন্যতম এবং খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন, ওই গভর্নমেন্টের খুব পাওয়ারফুল একজন মানুষ ছিলেন। মন্ত্রী না হলেও মানে 10 জন মন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাবান তিনি ছিলেন, এবং তাদেরকে এম্পাওয়ার্ড করেছেন শেখ হাসিনা। কাদেরকে? যারা এই লুটপাটের সাথে জড়িত। গণমাধ্যমে রিপোর্ট হয়েছে পর্যন্ত। শেখ হাসিনার আমলে যদি সামান্য রিপোর্টও হয়ে থাকে, তাহলে আসলে তখন গণমাধ্যমের কি অবস্থা ছিল আমরা জানি। মুবাশশির বলছিলেন যে শ্বেতপত্রে 10 to 20% আসেনি। আশাটা তো স্বাভাবিক। তার একেবারে বাস্তব কাজ করার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। ধরেন 234 বিলিয়ন ডলারের হিসাবটা আমরা পাচ্ছি। এই যে বিদেশে পাচারগুলো হয়েছে, এটা তো মানে আমদানি রপ্তানি ব্যবসার মধ্য দিয়েও হয়েছে। ফলে ওই জায়গাতে আপনি তো আসলে আলাদা করে চিহ্নিত করতে পারবেন না, কারণ ওটা তো টেকনিক্যালি হয়েছে। আপনার যখন আপনি রপ্তানি করেছেন, রপ্তানি করার সময় আপনি বিদেশে টাকাটা রেখে দিয়েছেন, আবার যখন আপনি আমদানি করেছেন তখন আপনি বিদেশে বেশি টাকা পাঠিয়েছেন। ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মধ্য দিয়ে আপনি করেছেন। এখন এগুলো তো আপনি আলাদা আলাদা করে বের করতে পারবেন না, কারণ যিনি প্রোডাক্টটা বিক্রি করছেন তিনি তার একটা দাম নির্ধারণ করেছেন। এখন তিনি যার সাথে, তার ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করছেন, তিনি আসলে কততে নেগোশিয়েট করেছেন এটা আপনার 2012, 13, 14, 15 সালে ধরেন আপনি যে কোম্পানির সাথে নেগোশিয়েট করেছে আর একটা বাংলাদেশের প্রতিষ্ঠান, এটা তো আপনি আসলে বের করতে পারবেন না। তার মানে 234 বিলিয়ন ডলারটা যেভাবে মুনিম বলছিলেন যে 234 বিলিয়ন ডলার, এটা আসলে মানে 10 to 20%, ব্যাপারটা আসলে সেরকমই দাঁড়াবে। তাহলে আমরা বুঝতে পারি যে আসলে কোন জায়গাতে আমরা আসলে চলে গিয়েছিলাম ওই সময়টাতে। কিন্তু দুর্ভাগ্যজনক কিছু ব্যাপারও আছে। এই যে দরবেশ শব্দটার কথা বললেন না আপনারা, দরবেশ শব্দ কিন্তু আবার উচ্চারণ হয়েছে এই 5 আগস্টের পর, এবং অন্য ভিন্ন একজন ব্যক্তিকে দিয়ে, সালমান এফ রহমানকে দিয়ে না। বলা হচ্ছে যে বাংলাদেশের নতুন আরেক দরবেশের আবির্ভাব। তিনি অভ্যুত্থানের শক্তি ছিলেন, রাজপথ থেকে উঠে এসেছে। অভ্যুত্থানের শক্তি কতটুকু ছিলেন জানি না। আমি অন্তত যেহেতু অনেকে বলা হচ্ছে যে অনেক বছর থেকেই রাজপথ থেকে উঠে আসা, হ্যাঁ, অনেক বছর থেকেই যেহেতু রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, এই অভ্যুত্থানেও মোটামুটি হয়তো জানি না আসলে এখন তো সম্পৃক্ততার আবার ধারাটা ভিন্ন হয়ে গেছে। একটা সময় এমন ছিল না যে আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাতে আপনি ওই সময় যদি শান্তি কমিটির প্রেসিডেন্টও থাকেন তাতে কিছু যায় আসে না। ওটা একটা মেশিন ছিল, ওখানে আপনি এক পাশ দিয়ে রাজাকার, হ্যাঁ পিউরিফায়ার, এক পাশ দিয়ে আপনি রাজাকার যদি দিয়ে দিতেন আর এক পাশ দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়ে যেত। তো এখনো আবার একটা ওই যে জুলাই চেতনা, জুলাই স্পিরিটের একটা ব্যাপার ঘটে গেছে। নির্দিষ্ট একটা গণ্ডি বা নির্দিষ্ট একটা দল বা কমিটির সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনি আসলে আগে আপনার পরিচিতি থাকুক বা না থাকুক, আপনি কিছু মানে সাথে সম্পৃক্ত থাকেন বা না থাকেন, আপনি এমনিতে বলে ফেলতে পারেন আমি ছদ্মনামে লিখতাম হাসিনার বিরুদ্ধে, ছদ্মনামে বলতাম, হয়তো আপনার আমার ফেস দেখা যায়নি, এ ধরনের নানান আলোচনা মানে এখন আমরা শুনি। যাই হোক, সেই জায়গাতে না যাই। ব্যাপারটা হচ্ছে যে আমরা নতুন করে আবার দরবেশ দেখেছি, তো বই ছাপানোর একটা বিষয় নিয়ে দেখেছি, ওটা সামনে এসছে, আরো নানান বিষয় আমরা দেখেছি, এবং সেই দরবেশের নাম বারবার সামনে এসছে। ফলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে শেখ হাসিনা চলে গেল, এক দরবেশ দাড়ি কেটে আপনার ঢুকে গেল কারাগারে, কিন্তু দরবেশের যে আলোড়ন তোলা, দরবেশের যে কর্মকাণ্ড, সেটাই দেশ থেকে শেষ হলো না। দরবেশ চক্র থেকে আমরা মুক্তি হতে পারলাম না। এটা হচ্ছে আমাদের কারণটা। এটার কারণটা আসলে অনুসন্ধান করতে সময় লাগবে না। এটার কারণ তো আপনারা, আমি দায়ী করব রাজনীতিবিদদের কি? হ্যাঁ, একভাবে তো অবশ্যই করতে পারেন, যদি দায় স্বীকার করেন। হ্যাঁ, সংশোধন করার সুযোগ আছে কিনা, আপনি সুযোগ দেখেন কিনা? সুযোগ অবশ্যই আছে, সুযোগ অবশ্যই আছে, কিন্তু সুযোগের ব্যবহারটা কেন করছেন না?
এটা আসলে কি জনগণ না ধরেন অনেকদিন পর্যন্ত সহ্য করতে থাকে সাধারণ মানুষ। হ্যাঁ, আপনি জনগণ সহ্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু রক্তাক্ত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ দেখেছেন? হ্যাঁ, ওটাই বলছি যে অনেকদিন পর্যন্ত সহ্য করতে থাকে। তো ধরেন এই যে আগস্টে 2024 সালের আগস্টে বা জুলাইতে কি হলো এটার কথা না আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আমরা বলছি রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো, কিংবা যদি বলতে গেলে কি মানে মনে রাখছেন না, ছোটরাও তো একই পথে আছেন। ছোটরা বলতে ধরেন আলোচনায় যারা আছে, যারা ধরেন নতুন হোক পুরাতন হোক, যারা আলোচনায় আছে, যারা নানান জায়গায় তাদের সুযোগ সুবিধা বিস্তার করতে পারছে। এক কথা যদি বলি যে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যারাই পরিচয় দেয় সবাই কোনো না কোনো ভাবে দেয়। দায়িত্ব সবাইকে নিতে হবে, সবাইকে নিতে হবে, কিন্তু সমাধানের পথের কথা বলছি। সমাধানও সবাইকে মিলেই করতে হবে। সমাধান সবাইকে মিলে করতে হবে, কিন্তু মানে বিষয় হলো যে আপনার স্টেক যখন বড় তখন আপনার দায়িত্বটাও বড়। এ কারণে বলছি যে বড় রাজনৈতিক দল কিংবা আবার ছোটর কাছে আপনি যাকে ছোট বলছেন তার ছোট একটু দায়, সেটিও কিন্তু তার কাছে বড় দায়। না অবশ্যই, মানে সোদার এখানে দায় ছোট বড় করে দায় এড়ানোর সুযোগ। আমি বলছি যে রেসপন্সিবিলিটির কথা, মানে আপনি যখন ওটাকে সমাধানের দিকে যাবেন, সমাধান করতে গেলে ধরেন আমার যতটুকু ক্ষমতা আছে আমি তো সমাধানের যদি চিন্তাও করি যে আমি সমাধান করতে চাই, আমি আমার ওই ক্ষমতাটুকু প্রয়োগ করতে পারবো। সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, রাজনৈতিক দলের মধ্যে বলেন। কিভাবে আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো? কিভাবে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো সদিচ্ছা, এবং রাজনৈতিক দলগুলোর মাথায় সদিচ্ছা জন্ম নেওয়ার আগে তো সৎ হতে হবে। হ্যাঁ, সৎ না হলে সদিচ্ছা আসে না। সদিচ্ছার সাথে সততার একটা সম্পর্ক অবশ্যই। সদিচ্ছা কিন্তু ঘুষ খাওয়ারও সদিচ্ছা একটা ইচ্ছা। তো আমরা কি মানে বেশি করে যাতে আরো দুর্নীতিবাজ বেড়ে যায় এই সদিচ্ছার দিকে এগোচ্ছি? দুর্নীতিবাজ হওয়ার সদিচ্ছা না, মানে আরো বেশি করে, মানে আমি যদি শেখ হাসিনার ওই আমলের সাথে যদি তুলনা করি তাহলে হয়তো আমরা বেশি করে ওই দিকে যাই নাই। আমরা বেশি করে যাই নাই মানে বেশি করে যাওয়ার সুযোগ পাই নাই। হতে পারে, খুবই সুযোগের অভাবে ভালো মানুষ খুবই হতে পারে। কারণ হচ্ছে যারা এখন আমরা যাদেরকে দেখছি, এই যে একজন দরবেশের নাম যেমন সামনে আসলো, এই দরবেশকে ঘিরে তো আবার সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটকে তো আমরা আগে দেখি নাই। তো মরিদ থাকবে। হ্যাঁ, তার মানে এরা তো সুযোগের অভাবে ভালো ছিল। এখন সুযোগ পাওয়ার পর তো আমরা চেহারা দেখছি। আমরা এমন অনেককে দেখছি অভ্যুত্থানের সময়, জুলাই অভ্যুত্থানের সময় যাদেরকে আপনি যে কোনো জায়গায় দেখলে রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করতেন। আমরা যদি তাদেরকে কোথাও দেখতাম তাহলে রাস্তায় দাঁড়িয়ে স্যালুট করতাম। সেই মানুষগুলোর নামেও তো এখন নানান কিছু আমাদের সামনে আসছে। লজ্জা পান তাদের সামনে পড়লে? এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ ওই যে জায়গাতে তাদেরকে দেখেছি এবং যে জায়গাতে তাদেরকে স্থান দিয়েছিলাম ওখান থেকে তাদেরকে দেখার পরে যদি ভিন্ন কোনো অনুভূতি যদি ভেতরে আসে, ক্ষোভ বলেন, ক্রোধ বলেন, ইনফ্যাক্ট ঘৃণা যদি বলেন, চাই যে না শুনে। বাংলাদেশের বর্তমান রাজনীতিও কিন্তু এক ধরনের, এই বর্তমান সময়টা কিন্তু একটা দুঃসময়ে চলছে আপনাদের বক্তব্য অনুযায়ী, রাজনীতিবিদদের বক্তব্য অনুযায়ী। এই দুঃসময়ের কারণ কি এই স্খলন বা 24-এর সাথে আপোষ করা? না, কিছু বিষয় হয়ে গেছে কি, ধরেন এখন যে সরকারটা রাষ্ট্র পরিচালনা করছে তারা তো আসলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। দোষ না, তারা নিজেদের জায়গায় চ্যাম্পিয়ন, সাকসেসফুল, কিন্তু রাষ্ট্র পরিচালনাটা ভিন্ন একটা জিনিস। এখন মেসিকে যদি আপনি ক্রিকেট খেলতে বলেন, ভালো ক্রিকেট খেলতে বলেন, তাহলে সে খেলতে পারবে, হ্যাঁ হয়ে যেতে পারে। এই কারণে অ্যাডমিনিস্ট্রেশনটা আসলে ঠিক যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল, এত বড় একটা অভ্যুত্থানের পর দেশ একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা 15.5 বছরের স্বৈরাচারী একটা শাসন আমল, এটা নিয়ে কাজ করা দরকার ছিল, সেভাবে তারা করতে পারেন, তাদের ব্যর্থতা। তারা তো দুর্নীতি দমন কমিশন সংস্কারে কাজ করেছে, অনেক সুপারিশ করেছে, কোনো সুপারিশ আলোর মুখ দেখেছে কিনা একটু শুনে আসি।